নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। সান্ধ্যকালীন শুভেচ্ছা এবং আজকের সঞ্চালক মোহাম্মদ সালিম আহমেদ সহ হোমিও স্টাডির সামনের যারা অগ্রসৈনিক সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি। কারণ তাদের অক্লান্ত পরিশ্রমে হোমিও স্টাডি হোমিওপ্যাথি জগতের একটি আদর্শ গ্রুপ হিসেবে বা স্টাডি গ্রুপ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। আপনারা সকলেই অবগত আছেন আজকের ক্লাসের যে বিষয় সেটি হচ্ছে আর্টিকেরিয়া এবং হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট। আলোচনায় আমি আছি ডাক্তার এস এম জাহাঙ্গীর, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে হোমিওপ্যাথির উপরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। বর্তমানে বাংলাদেশের সব থেকে ক্ষুদ্র জেলা মেহেরপুরের গাংনী উপজেলাতে প্র্যাকটিস করছি। আমাদের আজকের যে টপিকটি সেটি হচ্ছে আর্টিকেরিয়া অ্যান্ড হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, আসলে ছবিগুলো একটু খেয়াল করবেন। আমরা হোমিওপ্যাথির ম্যানেজমেন্টটা আসলে আলাদাভাবে কোনোভাবেই করবো না, এই কথাগুলোর মধ্যেই আমরা আসলে বলার চেষ্টা করব। তার মাঝে আমি মানে অনুমতি সাপেক্ষেই বলতে চাচ্ছি, হোমিও স্টাডি একটি অভাবনীয় সাফল্যের দ্বার প্রান্তে যাচ্ছে। হোমিও স্টাডির আয়োজনে আপনারা সকলেই জানেন যে সামনে একটি সেমিনার, অনলাইন সেমিনার না, একেবারেই অফলাইন সেমিনার, যেটা ফিজিক্যালি হতে যাচ্ছে ঢাকাতে। আমি ওই সেমিনারের সফলতা কামনা করছি এবং এই সেমিনারে আশা করি হোমিওপ্যাথির অনেক মূল্যবান বিষয়বস্তু, বিশেষ করে যে কেসগুলো আমরা অনেক সময় ফেল করি, সেই কেসগুলো আমাদের শ্রদ্ধেয় স্যারেরা উপস্থাপন করবেন এবং এই বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন কিভাবে আমরা নবীনরা স্যারদের সেই পথের দিকে যেতে পারি। আমাদের আজকের যে আলোচনা, সেই আলোচনাতে যে স্লাইডগুলো দেখাবো, এই স্লাইডগুলো ছবিগুলো আপনারা একটু খেয়াল করবেন, তাহলেই আমার কাছে মনে হয় আর্টিকেরিয়া সম্পর্কে বুঝতে পারবেন। আর অন্য কিছু এখানে বলার বা শেখানোর কোনো কিছু নেই। আর আমি আমার ব্যক্তিগত জীবনে কিছু মা মানে কেস বলবো। কেস বলতে এরকম যে খুব ইমার্জেন্সি কিছু মুহূর্ত আসলে ফেস করেছি, সেই বিষয়গুলো আসলে বলবো। যদিও এটার সাথে হয়তোবা অনেকেই একটু দ্বিমত পোষণ করবেন। কারণ এখানে অ্যালোপ্যাথির হেল্পও নিতে হয়েছে। আ কিন্তু মানে দুটোর মধ্যে পার্থক্য ওখান থেকেই আমরা আসলে করতে পারি বা শিখতে পারবো, এটুকু আশা করি। আমরা বললাম যে প্রতিটা স্লাইডেই দেখবেন, একটু ছবিগুলো খেয়াল করলে আমার মনে হয় যে আর্টিকেরিয়াটা কেমন হবে এক পলক দেখলেই আপনি বুঝে যাবেন। এই আর্টিকেরিয়াকে আমরা আসলে বাংলাতে সাধারণত আমবাত বলে থাকি। এই যে হিপস, হ্যাঁ? হাইভস, হিপস বা হাইভস, যেটাই যেভাবে উচ্চারণ করেন না কেন, এটার বাংলা অর্থ হচ্ছে আমবাত। এটাকে অনেক সময় নেটেল র্যাশও বলা হয়। তাহলে আর্টিকেরিয়া ইজ এ লোকালাইজড অর generalized vascular reaction of the upper dermis characterized by transient appearance of slight elevated pace. একটু খেয়াল করবেন, এই যে কথাগুলো বলছি আমি, এই কথাগুলোর সাথে ছবিটা একটু খেয়াল করবেন। বা আর্টিকেরিয়াটা কি, এটা লোকালি হতে পারে, যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় হতে পারে বা ইন জেনারেল হতে পারে, সমস্ত সারা বডিতেও হতে পারে। এটা একটা ভাস্কুলার রিয়াকশন, আমাদের বডির মধ্যে কিছু রিয়াকশন ঘটে। এই আমাদের ভেসেল গুলোর মধ্যে একটা রিয়াকশন হয়, ঠিক আছে? এটা হচ্ছে ভাস্কুলার পারমেবিলিটি বলা হয়। আম, এই ভাস্কুলার পারমেবিলিটির কারণে কি হচ্ছে, আমাদের আপার ডার্মিসে, আপনারা
মানে এর আগে আমাদের একটা দীর্ঘমেয়াদী সেমিনার ছিল স্কিনের উপরে, স্কিন ডিসঅর্ডারের উপরে। সেখানে আপনারা সকলেই জানেন যে আমাদের স্কিনের লেয়ার গুলোর বিষয়ে। তাহলে এই আমাদের আপার ডার্মিসে একটা ভাস্কুলার রিঅ্যাকশন হয়। কি হয় এটার চারিত্রিক বৈশিষ্ট্য কি হয়? ট্রানজিয়েন্ট অ্যাপিয়ারেন্স অফ স্লাইট এলিভেটেড প্যাচ। স্লাইড খুবই সামান্য একদম দেখেন এই যে প্যাচগুলো, হ্যাঁ? এখানে এবড়ো-থেবড়ো অনেক কিছু একটু হালকা উঁচু হয়ে যায়। স্লাইটলি এলিভেটেড, লার্জ এলিভেটেড না, স্লাইড একেবারেই খুবই অল্প, হ্যাঁ? আ মানে আমাদের ত্বক যেমন একটু মসৃণ, হাত দিলে সমান লাগে, যেটা মানে যদি আমরা একেবারেই সোজা বাংলা ভাষায় বলি তেলতেলে লাগে। ঠিক এইটা কিন্তু আপনার হাত দিলে এরকম লাগবে না। মনে হবে উঁচা হয়ে গেছে, হ্যাঁ? সাধারণত আমাদের দেখবেন যে পিঁপড়া কামড় দিলেও কিন্তু একটু উঁচা হয়ে যায়। ঠিক আছে? এরকম এই প্যাচগুলা হুইল বলা হয়, চাকা টাইপের। ডিউ টু এক্সপোজার টু সাম এন্ডোজেনাস অ্যান্ড এক্সোজেনাস অ্যালার্জেন। কিছু অ্যালার্জিক কন্ডিশন বা অ্যালার্জেনের কারণে আমাদের এই বিষয়টি সংঘটিত হয়। সাধারণত আমরা বলে থাকছি। তাহলে এই আর্টিকেরিয়াটা আসলে এসেছে আর্টিকা থেকে। যেটা আসলে মূল বিষয় যে বললাম নেটেল র্যাশ, হ্যাঁ? নেটেল বা ইউরি। এটার আরেকটা বিষয় হচ্ছে টু বার্ন, জ্বালা-পোড়া করে। দেখবেন যে এখানে কিন্তু প্রচুর জ্বালা-পোড়া হয়, চুলকানি হয়। এই বিষয়গুলো আসলে আর্টিকেরিয়া কথা থেকে commonly referred to as hips, যেটা ওই যে আমবাতের কথা বললাম, is a kind of skin rash notable to pale red raised, একটু ভালো, pale red raised, একটু উঁচু, ওই যে স্লাইটলি এলিভেটেড বলেছিলাম, ইচিবাম। এই যে একটু খেয়াল করেন ছবিগুলো, এই যে এরকম ভাবে এগুলো কিন্তু সিভিয়ার পর্যায়ে হয়ে গেছে, হ্যাঁ? এরকম আহ, এই ছবিগুলো। আর্টিকেরিয়া ইজ ক্যারেক্টারাইজড বাই যে ট্রানজিয়েন্ট ইচিং, এলিভেটেড এডিমেটাস সোয়েল, রেড প্যাপুলার, এই যে প্যাপুল, হ্যাঁ? আপনারা এই ছবিগুলো খেয়াল করলে আমার কথা, এই কথাগুলো আশা করি বুঝতে পারছেন যে এইরকম ভাবেই আমাদের সামনে আসলে দেখা যায়। যদিও আহ, সব পেশেন্ট গুলো কিন্তু এই অবস্থায় আসে না। হ্যাঁ, এখান থেকে আরেকটা বিষয় হচ্ছে স্কিন ডিসঅর্ডারের ক্ষেত্রে আপনার সোরিয়াসিস নামে একটা বিষয় দেখবেন। দেখবেন যে সোরিয়াসিসেও কিন্তু এরকম র‍্যাশ থাকে। কিন্তু সোরিয়াসিসে এতটা রেড থাকে না, হ্যাঁ? ওইটা রেডের ইটা কিন্তু আরেকটু ফেড কালারের। এই যে হুইল বলতে আমরা কি বলবো? ওখানে একটা শব্দ আমরা বারবার বলছি যে হুইল। ঠিক আছে? হুইলটা কি হবে? একটু খেয়াল করেন এই ছবিটা। এই যে আমার কার্সারটি যদি খেয়াল করেন, সেন্ট্রাল সোয়েলিং সারাউন্ডেড বাই ইরেথ্রেমা, মানে এই যে জায়গাগুলোতে কি হয়, ব্লাডের কনজেশন হয়, হুম? আচ্ছা, এখানে কি হচ্ছে, চুলকানি হয়, বার্নিং সেন্স, ইচিং এন্ড বার্নিং সেন্স, এইগুলো হচ্ছে হুইল বলা হচ্ছে। তাহলে আমরা ওই যে ডেফিনেশনে কিন্তু বলেছিলাম যে এলিভেটেড প্যাচ, আমরা ব্র্যাকেটে দিয়েছিলাম হুইল, এই যে এলিভেটেড প্যাচ, এই যে হুইল, খেয়াল করেন। এই হুইলগুলো সাধারণত কি হয় বললাম যে আমাদের এখানে চুলকানি থাকে, প্রচুর চুলকায় এবং জ্বালা-পোড়া করে। সাথে কি হচ্ছে ডিসঅ্যাপিয়ার, এগুলো কিন্তু সাধারণত কি হয় ১ থেকে ২৪ ঘন্টার মধ্যে ডিসঅ্যাপিয়ার হয়, চলে যায়। এখন আমরা যদি ক্লাসিফিকেশন করি যে এটা সাধারণত কত প্রকার, আসলে ক্লাসিফিকেশন এর কিছু ক্রাইটেরিয়া আছে। আমরা সাধারণত অর্ডিনারি যে আর্টিকেরিয়া, এটা অ্যাকুইট, ক্রনিক এবং ইপিসোডিক যেটাকে বলা হয়। অ্যাকুইট আর্টিকেরিয়া, ক্রনিক আর্টিকেরিয়া এবং ইপিসোডিক আর্টিকেরিয়া। অ্যাকুইট এবং ক্রনিকের বিষয়টা একটু খেয়াল রাখবেন যে এটা আসলে অ্যালোপ্যাথি বা মডার্ন মেডিকেল সায়েন্স বা প্র্যাকটিস অফ মেডিসিন আমরা যেভাবে পড়ি সেটার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটাও সময়ের উপর একটা ব্যারিয়ার থাকে, হ্যাঁ? যদিও হোমিওপ্যাথির এই ক্লাসিফিকেশন আর অ্যালোপ্যাথির এই মানে মেডিকেল সায়েন্সের ক্লাসিফিকেশনের সাথে একটু পার্থক্য আছে। কারণ আমাদের ক্ষেত্রে ক্রনিকের জায়গাতে আবার ওই মায়াজমের বিষয়গুলো যুক্ত থাকে। এখানে কিন্তু এটাকে জাস্ট সময় নির্ভর। ঠিক আছে? আমাদের এই যে অ্যাকুইডটা বলি আমরা কি ৬ সপ্তাহের কম, less than 6 উইকস, হ্যাঁ? কয়েক ঘন্টা বা কয়েক মিনিট থেকে ৬ সপ্তাহ পর্যন্ত এইটার ডিউরেশন যদি থাকে সেটা হচ্ছে অ্যাকুইট আর্টিকেল। ৬ সপ্তাহের উপরে এবং রিকারেন্ট বারবার যদি হয় তাহলে সেটাকে আমরা ক্রনিক বলছি। এপিসোডিকটা আসলে কিছুটা ক্রনিকের মধ্যেই পড়ে যায়। কারণ এটা একেকটা এপিসোডে আসে। মানে সময় সাপেক্ষে একটা নির্দিষ্ট দূরত্বের পর পরে আসে। আচ্ছা, ফিজিক্যাল আর্টিকেরিয়া
এনজিওডিমা, কন্ট্রাক্ট আর্টিকেরিয়া, আর্টিকেরিয়াল ভাস্কুলারাইটিস। এগুলো হচ্ছে ক্লাসিফিকেশন, প্রকারভেদ। আমরা দেখেন এখানে ছবি, একটা বাচ্চার পায়ের ছবি দেওয়া আছে। দেখেন একেবারে এলিভেটেড প্যাচ গুলো কত সুন্দর। এরকম র্যাশ, আবার এটা দেখবেন যে অনেক সময় ডায়াপার র্যাশও কিন্তু এরকম হয়। ডায়াপার র্যাশ, হ্যাঁ? বাচ্চাদের ক্ষেত্রে যাদের অনেকক্ষণ ডায়াপার পরে রাখা হয় এরকম ডায়াপার র্যাশও হয়। আমাদের এই মানে আর্টিকেরিয়ার সাথে এনজিওডিমার একটা সম্পর্ক থাকবে, হ্যাঁ? দেখবেন এখানে আ এই যে ছবিটা একটা মানুষের মুখের ছবি দেখেন ফুলে গেছে। এনজিওডিমার ইডিমা তো আপনারা সকলেই জানেন যে ফুলে যাওয়া, হ্যাঁ? যেখানে সোয়েলিং হয়। আচ্ছা, তাহলে এইটা সোয়েলিং দেখেন একটু খেয়াল করি ছবিটা, এই যে চোখের পাতার নিচে দেখেন ফুলে গেছে। ঠিক আছে? আ মানে সাবকিউটেনাস লোয়ার ডার্মিস, আমরা এর আগে বলেছিলাম যে আমাদের আর্টিকেরিয়া কি আপার ডার্মিসের। এনজিওডিমাটা কি হচ্ছে প্রোনাউন্সড সোয়েলিং অফ লোয়ার ডার্মিস অ্যান্ড সাবকিউটেনিয়াস। মানে আমাদের একেবারে চামড়ার নিচে কিন্তু এই জিনিসটা ফুলে যাচ্ছে। এখানে সোয়েলিং হচ্ছে। কি কোথায়, কোথায় হতে পারে? মোস্ট অফেন ফাউন্ড ইন লিপ, আমাদের ঠোঁটে দেখেন ঠোঁটটা কিছুটা ফুলে যায়, হ্যাঁ? চোখের পাতা, আইলিড বা জেনিটাল এরিয়া, মানে লিয়া। আম এখানে কি হচ্ছে? চুলকায় এবং মাঝে, মাঝে ব্যথা করে। এটাও সাধারণত কি হয়? রিসলিউশন ক্যান টেক আপ টু 72 আওয়ার্স, ৭২ ঘন্টার মধ্যেও এটা কিন্তু কমে যায়। এইটা ওই আমরা যেটাকে বলছি যে আর্টিকেরিয়া, এটার সাথেও কিন্তু কিছুটা রিলেটেড থাকে। এইজন্য ইট ইস অ্যাসোসিয়েট উইথ আর্টিকেরি ইন অ্যাবাউট 40% অফ কেসেস। ৪০% কেসে কিন্তু এটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে। একটু খেয়াল করেন। এই যে প্যাচ, এখানে কিন্তু কোনো প্যাচ নেই। দেখেন ঠোঁটটা ফুলে গেছে। এখানে কিন্তু দেখেন এই যে এলিভেটেড 2 প্যাচ আছে, হ্যাঁ? আচ্ছা, এখন এই আর্টিকেরিয়াটা আমাদের আসলে কিন্তু একটা কমন প্রবলেম। দেখেন এই যে পিঠের দিকে একটু খেয়াল করেন। আমরা এর আগের ছবি যেগুলো দেখিয়েছি সেগুলো কিন্তু মানে অনেক ছিল। এখানে কিন্তু অনেক না, অল্প কিন্তু প্যাচ গুলো কিন্তু বোঝা যাচ্ছে একটু হালকা, হালকা। আমরা আসলে এটা সোজা যদি কথায় বলি, ইটস অ্যালার্জিক কন্ডিশন, হ্যাঁ? তাহলে আর্টিকেরিয়া একটা কমন প্রবলেম। সাধারণত মানে মোটামুটি আমাদের জনসংখ্যার ২০ ভাগ মানুষ আ এটার জীবনে কখনো না কখনো এই আ সমস্যার সম্মুখীন হয়েছে। তার জীবনের কোনো না কোনো সময়ে এই সমস্যার সম্মুখীন হয়। আমাদের যে পপুলেশন মানে ৫ ভাগের ১ ভাগ মানুষ কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়। হ্যাঁ, আমরা যদি কারণের কথা বলি যে কি, কি কারণে আসলে হয়? দেখবেন যে মেডিকেল সায়েন্স এ আমাদের সামনে রুগীরাও কিন্তু অনেক সময় বলে, "ডাক্তার সাহেব এটা কেন হয়? কিসের জন্য?" মানে বেশিরভাগ রুগীও কিন্তু এই কথাটা বলে। আ আসলে দেখেন যে প্র্যাকটিস অফ মেডিসিন এর যেসব বইগুলো আমরা সাধারণত পড়ি, এখানে কিন্তু ১ম একটা কারণ লিখা থাকে ইডিওপ্যাথিক কজ বা আননোন কজ। আসলে এর এক্সাক্ট কারণ জানা নেই। মূল বিষয়টা কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আ মানে মোস্ট প্রবাবলি 70-80% ডিজিজের আ ১ম কথায় থাকে ইডিওপ্যাথিক কজ। আননোন মানে এর আসলে এক্সাক্ট এইটাই এরকম কোনো বিষয় কিন্তু উল্লেখ থাকে না। এখানে কিছু ফ্যাক্টর যুক্ত থাকে, কিছু প্রভাবক ওর সাথে যুক্ত থাকে যে এই কারণগুলোর জন্য এই রোগটা হতে পারে। তো আমাদের অ্যাকুইট আর্টিকেরিয়াতে কি আমরা বললাম, এটা আসলে এক্সাক্ট কজ আননোন। কিছু থাকে ইনফেকশন হতে পারে। যেমন এখানে কিছু কথা আমরা লিখেছি। আপার রেসপিরেটরি স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, হেলমিনথিস, হ্যাঁ? কিছু খাবার আমরা কিন্তু একটা কমন বিষয় জানি আ যে ইভেন এখানে আমরা হোমিওপ্যাথি হিসেবেই বলব। আমাদের হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে আমাদের প্রায়ই প্রেসক্রিপশন এর নিচে বা পাশে লিখে রাখি বা প্রেসক্রিপশন যারা দিই যে এই খাবারগুলো নিষেধ। ইভেন আগে উম পুরাতন যারা ডাক্তার ছিলেন, আমি তাদেরকে অবজ্ঞা করছি না, তাদেরকে শ্রদ্ধার সাথেই স্মরণ করছি। তারা কিন্তু দেখেন একেবারে টানা কিছু খাবার নিষেধ করে দিতেন। চিংড়ি মাছ, গরুর মাংস, বেগুন, ইলিশ মাছ, হ্যাঁ? পুঁটি মাছ এরকম কিন্তু অনেক কিছু লেখা থাকতো। ডিম, হাঁসের মাংস এরকম অনেক কিছু লেখা থাকতো কিন্তু। তা দেখ এটা নিয়ে কিছু কনফ্লিক্ট আছে। আমরা ওদিকে যাব না। একেবারে আসলে বাঁধা ধরা নিষেধ করাটা
কেমন হয়? কারণ এখন অনেক সময় রুগীরা দেখবেন বর্তমান যুগে অনেক রুগী এসেই বলে, "ডাক্তার সাহেব আ আমি কিন্তু এই খাওয়াটা নিষেধ করতে পারবেন।" এরকম ভাবেই কিন্তু বলে, "আমি কিন্তু এটা খাবো।" আ আপনার খাবারের কোনো নিষেধ করেন কিনা? এরকম ভাবেও কিন্তু অনেক পেশেন্ট বলে, সবাই না অনেক পেশেন্টই কিন্তু বলে। কারণ ওই যে তথাকথিত কিছু ধারণার হোমিওপ্যাথি যেমন আ কিছু ধারণা নিয়ে চলছি আমরা। হোমিওপ্যাথি আস্তে কাজ করে। আ আমরা এরকম যে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলে অনেকগুলো খাবার নিষেধ করে দেওয়া হয়। ঠিক এরকম বিষয়গুলো আমাদের সাথে আসলে যুক্ত হয়ে গেছে। ইভেন খুব কষ্ট লাগে। আমাদের অনেক ডাক্তার সাহেবরাও কিন্তু এই কথাগুলো বলে ফেলেন যে, "হোমিওপ্যাথি তো একটু ধীরে কাজ করে।" কিন্তু তিনিই হোমিওপ্যাথি ডাক্তার। যাই হোক, আ এই যে ফুড রিঅ্যাকশন, হ্যাঁ? দেখেন এখানে সেলফিশ দেওয়া আছে। আ শেলফিশ, নাট, ফ্রুটস এটসেট্রা। কিছু সামুদ্রিক মাছ, শেলফিশ যেটা। বাদাম, কিছু ফলমূল এগুলোও কিন্তু অ্যালার্জির কারণ। এটা যে সবার জন্য এক হবে তা কিন্তু না। আপনার ক্ষেত্রে আপনার বেগুনে অ্যালার্জি আছে। আপনি বেগুন খেলে সমস্যা হচ্ছে। বাট আমার বেগুন খেলে সমস্যা হচ্ছে না। আমার হয়তোবা আলু খেলে সমস্যা হচ্ছে। তাহলে এই জিনিসটাও আপনাকে অবজার্ভ করতে হবে। দেখবেন যে আমাদের আম ফুড আ ড্রিংকস এর যে চ্যাপ্টার, হ্যাঁ? আ আ সেখানে কিন্তু ডিজায়ার, অ্যাভারশন, অ্যাগ্রাভেশন আছে। তাহলে এগুলো থেকেও কিন্তু আমরা মেডিসিন আ সিলেকশন করতে পারি। এটা একটা প্রমিনেন্ট জায়গা এবং মেডিসিন সিলেকশন এর জন্য সেটা একুট কন্ডিশন বলেন আর ক্রনিক কন্ডিশন বলেন। এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। আপনি যদি কোন নির্দিষ্ট খাবারকে খুঁজে করতে পারেন, আ যে না এটা খেলে তার বাড়ে, হ্যাঁ? আ তখন কিন্তু ও আপনি মেডিসিন মানে প্রপার সিলেকশন বা সিমিলিমাম সিলেকশন এর ক্ষেত্রে খুব সুন্দর যেতে পারেন। আমি এই জায়গা থেকে একটি মানে মাঝে, মাঝেই আমি আসলে হোমিওপ্যাথির বা রোগীর কথা বলব ম্যানেজমেন্ট এর ক্ষেত্রে। তখন আমি ঢাকাতেই থাকি। মানে ঢাকাতে একটা জব করতাম। প্র্যাকটিস ওইভাবে করি না। আমার এলাকারই আ তখন উপজেলা বিএনপির সভাপতি ছিলেন উনি। উনার মেয়ের বাচ্চা এরকম অ্যালার্জিক করে যাক উনি কোনোভাবেই ফোন নাম্বার জোগাড় করে আমাকে ফোন দিয়েছেন। উনার মেয়েও ঢাকাতে থাকে। তা তখন বললাম যে, "ঠিক আছে আপনি একটু ওনাকে আসতে বলেন আমি দেখি।" আমি যেখানে থাকতাম তার পাশেই আ বাচ্চাটাকে দেখলাম। ওই বাচ্চার প্রতিনিয়ত এরকম অ্যালার্জিক র‍্যাশ বের হয়। দ্যাট মিনস আর্টিকেরিয়া বের হয়। ঠিক আছে? খুবই ছোট বাচ্চা মানে দুগ্ধপোষ্য আম আ শিশু যেটাকে বলা হয়। এমন একটা বিষয় হচ্ছে তার এই দুধ সহ্য হয় না। বিষয়টা যেটাকে আ উনারা তো অর্থওয়ালা মানুষ, উনারা প্রচুর ডাক্তার দেখিয়েছেন। আ উনাদের বক্তব্য হচ্ছে মডার্ন মেডিকেল সায়েন্স এর বক্তব্য হচ্ছে এটা ল্যাকটোজ অ্যালার্জি। হ্যাঁ? ল্যাকটোজ অ্যালার্জি আসলে কিছু করার নেই। আপনাকে এটা মেনে চলতে হবে, মেনে নিতে হবে। এভাবেই তাদেরকে আসলে জাস্ট মোটিভেশন করেছেন। কিন্তু আমরা তো আসলে চাই যে মায়ের বুকে দুধ খাক, অন্য গরুর দুধ খাক। মানে এটা তো আমরা আসলে চাই যে বাচ্চা দুধ ছাড়া কি খাবে? তার বেড়ে ওঠার ১ম খাবারই তো এটা। তো দেখেন আপনারা কিন্তু সবাই বুঝতেছেন যে আসলে কি মেডিসিন তাকে দেওয়া হয়েছিল। হয়তোবা অনেকে বলবেন যে, "স্যার ওই সময় কেন আপনি ওই মানে টিউবারকুলিনাম দিলেন?" তার ফ্যামিলি হিস্ট্রিতে কিন্তু টিউবারকুলোসিস এর বেশ আমি যেহেতু আ উনার ফ্যামিলির বিষয়টা জানি। টিউবারকুলোসিস বা ওই রিলেটেড বা টিউবারকুলার ডায়াগনোসিস ভালো রকম একটা হিস্ট্রি আছে। বিশেষ করে বাচ্চার যে বাবার ফ্যামিলি, দাদার ফ্যামিলির বিষয়টা। এবং মিরাকেল বলব, মিরাকেল ছাড়া কি বলব? উনাকে একটা বারই খাওয়ানো হয়েছে ওষুধ। পরবর্তীতে ফাইটাম দেওয়া হয়েছে। তারপরে আর লাগেনি আমি যতটুকু জানি। আ বাচ্চা কিন্তু খুবই ভালো এবং সম্ভবত আমার যতটুকু খেয়াল আছে যে 1M পটেন্সি দিয়েছিলাম। তখন তো আসলে আমি চেম্বার করতাম না। আ টিউবারকুলিন 1M আ ছোট্ট আ একটা 10 ml এর বোতলে দিয়ে ২ বার খেতে বলেছিলাম। আল্লাহর রহমতে বাচ্চা এখন তো বড় হয়ে গেছে অনেক সম্ভবত। এবং তার পরবর্তীতে আমি যতটুকু জানি আমার সাথে পরে প্রায় বছর ৪ পরে একবার যোগাযোগ হয়েছিল, দেখা হয়েছিল। তো আমি যখন জিজ্ঞেস করলাম যে, "আসলে কি অবস্থা?" তো বলছে, "না তারপরে থেকে আর ওর ঐরকম সমস্যা হয়নি এবং ভালো আছে।" এবং পরবর্তীতে আমি যদিও নিষেধ করেছিলাম যে ১.৫ বছর আ পরে আপনি গরুর দুধে ট্রাই করবেন, তার আগে না। ১৮ মাস পরে। তো ওরা পরবর্তীতে গরুর দুধেও ট্রাই করেছিল এবং ভালো আছে বাচ্চা।
ভালো ছিল। তাতে তার ওই অ্যালার্জিক রিঅ্যাকশন দ্যাট মিনস আমরা যেটাকে আর্টিকেরিয়া বলছি সেটা আর হয়নি। দেখেন তাদের ওই যে মানে মডার্ন মেডিকেল সায়েন্স আমরা যেটাকে বলছি, অ্যালোপ্যাথি মেডিকেল সায়েন্স এ কিন্তু তাকে অ্যান্টিহিস্টামিন গ্রুপের ওষুধ দিচ্ছে। দিলেও সাময়িক ভালো থাকে। আপনারা জানেনও যে এটা কিভাবে কাজ করে। সে জায়গায় সে ভালো আছে। বাট আমাদের সিম্পলি টিউবারকুলিনাম কিন্তু আ তাকে আমি বলব যে যেহেতু আমি ৩ বছর পরে যখন তার সাথে দেখা হয় উনার মায়ের সাথে এবং বলে যে, "না ভালো আছে।" তারপরে আর তার এরকম র‍্যাশ আর বের হয়নি। তাহলে আলহামদুলিল্লাহ ভালো আছেই বলব এবং কিওর এর কথাই বলা যেতে পারে। আ তাহলে এই যে খাবারের বিষয়টা এই জায়গায় আসলাম যে আমরা কিন্তু এই অ্যালার্জির বিষয়টি কিন্তু খাবারকে প্রচুর পরিমাণে দায়ী করি। ড্রাগ রিঅ্যাকশন, হ্যাঁ? ড্রাগ রিঅ্যাকশন এ আমরা একটু পরে আসবো একটা ইসে যে আমরা অনেক সময় অ্যান্টিবায়োটিক ইউজ করি দেখবেন যে, হ্যাঁ? এই জায়গাটি অবশ্যই যে ড্রাগ হিস্ট্রি আমরা কিন্তু নেওয়া উচিত। আমরা অনেক সময় নিই না। এই ড্রাগ হিস্ট্রি নেওয়া উচিত যে আপনি এই কন্ডিশনটা তৈরি হইছে আপনি কি নতুন কোনো ওষুধ খাচ্ছেন? আম আ বা আপনি এমন কোনো ওষুধ নিচ্ছেন কিনা যে যেটা আগে আপনার কখনো এরকম হয়েছে বা হইলেও আপনি বুঝতে পারেননি। এই বিষয়গুলো কিন্তু এজ এ ফিজিশিয়ান হিসেবে আমাদের নিতে হবে। আইভি অ্যাডমিনিস্ট্রেশন, আইভি অ্যাডমিনিস্ট্রেশন দ্যাট মিনস আমরা যখন এই যে স্যালাইন দেওয়া বাংলায় যেটাকে বলি স্যালাইন দিই বা আইভি ফ্লুইড দেওয়া হয়। ব্লাড দেয় বিশেষ করে ব্লাড, হ্যাঁ? দেখবেন যে ব্লাড দেওয়ার পরে আম উনারা কিন্তু ২ টো ইনজেকশন দেয়, হ্যাঁ? তার কারণ কি এই আ মানে অ্যালার্জিক রিঅ্যাকশন থেকে বাঁচার জন্য। ঠিক আছে? এবং এটার ট্রিটমেন্ট বরাবরই ওইটাই অ্যালোপ্যাথিতে। এছাড়া ট্রিটমেন্ট নেই। আ ক্লিনিক্যাল ফাইন্ডিংস এ আমরা সরি ক্রনিক আর্টিকেরিয়াতে কি পাবো আমরা? দেখেন ক্রনিক আর্টিকেরিয়াতে ওই যে ইডিওপ্যাথিক কজ আম আমরা কারণ বলছি যেটা আম আর্টিকেরিয়ার ইডিওপ্যাথিক ওভার 50% অফ ক্রনিক আর্টিকেরিয়া, হ্যাঁ? ফিজিক্যাল আর্টিকেরিয়াস এ কি আমরা পারছি দেখেন। Many patient with chronic urticaria have physical factor that contribute to the their কি আমরা পাচ্ছি? দেখেন ইনক্লুডিং প্রেশার যেটাকে চাপ বলা হয় বাংলাতে। কোল্ড, হিট, ওয়াটার, ঠিক আছে? সানলাইট, ভাইব্রেশন অ্যান্ড এক্সারসাইজ। এখন বলবেন যে এক্সারসাইজ আবার আ কিভাবে আর্টিকেরিয়া তৈরি করে? এক্সারসাইজও আর্টিকেরিয়া। আপনি যদি এক্সারসাইজ করেন, আপনার বডির হিট যদি বেড়ে যায়, তখনও কিন্তু আর্টিকেরিয়া তৈরি হতে পারে, হ্যাঁ? হাইপার সেনসিটিভ রিঅ্যাকশন যেটাকে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন ও বলা হয়। এই বিষয়গুলো আসতে পারে। ঠিক আছে? আ আমাদের ইমোশন থেকেও কিন্তু আর্টিকেরিয়া ডেভেলপ করতে পারে। আমরা কিছু ছবি দেখাবো। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের আসে। বিশেষ করে বললাম ইনফেকশন, কোনো খাবার, কোনো মেডিসিন। এই যে মেডিসিন এই যে অ্যালার্জিক ট্রিগার গুলো এবার একটু খেয়াল করি দেখেন। অ্যাকুইটের এই যে ড্রাগ এর কথা বলছি। দেখেন বিটা ল্যাকটামিন অ্যান্টিবায়োটিক। এই বিটা ল্যাকটামিন গ্রুপের অ্যান্টিবায়োটিক, সালফোনামাইড গ্রুপের ড্রাগ, অ্যাসপিরিন এই ড্রাগ গুলো এগুলো কিন্তু জেনেরিক নেম। এই ড্রাগ গুলো থেকেও অ্যালার্জি হতে পারে এবং হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে যার কারণেই লিখা হয়। ফুড দেখেন মিল্ক, এগ, পিনাট, সিসাম, সয়া, হচ্ছে শেলফিশ, ফিশ এগুলো। আচ্ছা ফুড অ্যাডিটিভস যেটা তো আমাদের দেশে এখন খুব মানে আমরা তো বাজারজাত করা যে খাবারগুলো ফুড অ্যাডিটিভস খুব বেশি। ইনফেকশন, ইনসেক্টস বাইট অ্যান্ড স্টিং এই জায়গাটি থেকে আরেকটি কথা মানে আরেকটি অভিজ্ঞতার কথা। যেখানেই আমরা আসলে ওই যে ১ম এই বলেছিলাম যে অ্যালোপ্যাথি প্রয়োগ করা হয়েছিল। দেখেন এই যে ইনসেক্ট বাইট অ্যান্ড স্টিং, হ্যাঁ? আপনারা সকলেই কিন্তু মৌমাছির কথা জানেন। যে মৌমাছি হুল ফোটায় এবং আমাদের অ্যাপিসমেল একটা ভালো রকমের মেডিসিন, লিডাম ভালো রকমের মেডিসিন। এই আর্টিকেরিয়ার ক্ষেত্রে কথাই বললাম। এখানে অনেক সময় আর্সেনিক ব্যবহার হয়। আমরা আরেকটি বিষয় একটু বলব যদিও আসলে প্রতিবারই আমি এই কথাগুলো বলি। যে আর্টিকা ইউরেস এই মেডিসিনটা কিন্তু আমরা এই মানে আর্টিকেরিয়ার ক্ষেত্রে গণহারে ব্যবহার করি আমাদের ডাক্তার সাহেবরা। গণহারে ব্যবহার করি কিন্তু আমরা। একটু খেয়াল মানে হোমিওপ্যাথি ঔষধের বা ডাক্তারদের আমাদের কিছু বিষয় থাকে যে ফিক্সড আইডিয়া যে এটা হচ্ছে এইটা, এই ওষুধ। ঠিক এই আর্টিকেরিয়ার ক্ষেত্রে আর্টিকা ইউরেন্স কিন্তু আমরা খুব কমনলি মানে অনেক ডাক্তার আছি যে আমরা গণহারে ব্যবহার করি। ঠিক আছে? আ সাইন সিম্পটম বা
তাকে ইন্ডিভিজুয়ালাইজেশন করার প্রয়োজন হয় না, কিন্তু আমরা ব্যবহার করছি। আচ্ছা। আর্টিকেরিয়াসের কিছু লক্ষণ তো অবশ্যই এই আর্টিকেরিয়ার মতো আছে, যার কারণে কাজ হয়। এখন সেটা সাপ্রেশন হয় না প্যালিয়েশন হয়, সেটার এই বিতর্ক থাকেই অনেক সময়। দেখ, আমি যে কথা বলতে আসলে ইনসেক্ট বাইটের ক্ষেত্রে আম মাঠে ৪ জনকে আসলে মৌমাছি কামড় দিয়েছে। ৪ জন ব্যক্তিকে। আ এর মধ্যে আমার শ্বশুর ছিলেন। হ্যাঁ? এবং হিউজ পরিমাণে কামড় দিয়েছে। হিউজ, মানে এত পরিমাণ কামড় দিয়েছে যেটা অকল্পনীয়। এমনি আমার শ্বশুরের হচ্ছে অ্যালার্জিক একটু ঝামেলা আছেন। আ উনার এটা শোনার পরে আমি বেসিক্যালি আমার এখান থেকে ঔষধ, হোমিও ঔষধ সাথেই নিয়ে গেছি। সাথে আমি অ্যালোপ্যাথি যে ট্রিটমেন্ট সাধারণত ইনজেকশন করা থাকে, একটা হচ্ছে স্টেরয়েড ইনজেকশন আর একটা অ্যান্টিহিস্টামিন ইনজেকশন। এ দুটো ইনজেকশন আমি নিয়ে গেছি। আ বাকি একজনকে, মানে ২ জনকে, ৪ জনের মধ্যে ২ জনকে খুব সিভিয়ার কামড়িয়েছে। তার মধ্যে আমার শ্বশুর ছিলেন আর আ আরেকজন ব্যক্তি ছিলেন। ওনারা হসপিটালে নিয়েছেন এবং একজনের কন্ডিশন খুব খারাপ ছিল। প্রায় আ মৃতপ্রায় অবস্থা ছিল। দেখেন, আমরা অবশ্যই সতর্ক হব। এখানে নেগলিজেন্সির কোনো বিষয় নেই। আ সতর্কতা কেন? এই আর্টিকেরিয়ার থেকে বা এই হাইপার সেনসিটিভ রিঅ্যাকশন থেকে অ্যানাফাইলেটিক শক হতে পারে, বা অ্যানাফাইলেটিক রিঅ্যাকশন হতে পারে। সেখানে শ্বাসকষ্ট হতে পারে, হয়ে মানুষ মারা যেতে পারে। এইজন্যই বলছি এই কথাটা, এই যে ইনসেক্ট বাইট বা স্টিং এর কথাগুলো, হ্যাঁ? তা দেখেন, মৌমাছি তাকে যখন কামড় দিয়েছে প্রচুর ফুলে গেছে উনার। আ এবং লাস্ট থিং, উনি কিন্তু বমি করা শুরু করেছেন। দেখেন রিঅ্যাকশন কোথায় চলে গেছে? গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল চলে গেছে। এখানে অনেক সময় অ্যান্টি-ইমক্রুড, অনেক, অনেক মা অথর কিন্তু অ্যান্টি-ইমক্রুড এর কথাও বলেছেন যে দিলে কমে যায়। যাই হোক, আমি যেহেতু ব্যক্তিগতভাবে প্রয়োগ করার সুযোগ পাইনি। আ আমি আসলে সাথে করে যে মেডিসিন গুলো নিয়ে গিয়েছিলাম সেটার মধ্যে ছিল আ অ্যাপিসমেল, লিডাম এবং আর্সেনিক। হ্যাঁ? ৩ টা মেডিসিন নিয়ে গিয়েছিলাম। আর সাথে তো আমি বললাম যে অ্যালোপ্যাথি ২ টো ঔষধ। একটা হচ্ছে অ্যান্টিহিস্টামিন গ্রুপের আর একটা হচ্ছে স্টেরয়েড। ঠিক আছে? এই ২ টো ইনজেকশন যাওয়ার পরে আমি ইনজেকশন ২ টো করে দিই। করার পরে আ উনার যেহেতু কন্ডিশন খুব, কারণ আমার আমার বাসা থেকে যেতেও সময়ের ছিল। প্রায় ০.৫ ঘন্টা ৪০ মিনিট লেট হয়েছে। আমি কেন বলছি যে আমি অন্য পেশেন্ট গুলোর সাথে আসলে কম্পেয়ার করেছি উনাকে। আপনি পৃথিবীর যে প্রান্তেই যান না কেন, যে ২ টো ইনজেকশন আমি দিয়েছি, ওই ২ টো ইনজেকশনই তারাই দিবে। হসপিটালে বলেন এবং আরেকটি পেশেন্ট যেটার কথা বলছি, ওনাকে কিন্তু আমাদের যে জেলা সদর হসপিটাল সেটা কিন্তু গ্রহণ করেনি। তারা বলছে আপনি এই পেশেন্টকে আরো, মানে বেটার জায়গায় নিয়ে যান। রেফার করে দিয়েছে। পরবর্তীতে ওনারা ওখানে স্থানীয় একটা ক্লিনিকে ভর্তি করে ট্রিটমেন্ট নিয়েছে। এখানে আরেকটা বিষয় হলো, সময় কিন্তু একটা বড় বিষয়, হ্যাঁ? সময়ের সাথে আপনাকে একটু ওয়েট করতে হবে। অবজার্ভ করতে হবে পেশেন্টের কন্ডিশন কি হচ্ছে। তা যখন ইনজেকশন করলাম এবং এর সাথে উনার লক্ষণ দেখে আমি অ্যাপিসি ১ম এ শুরু করি এবং 50 মিলিসিমাল স্কেলে ঘন, ঘনই শুরু করেছি। আ এবং কি বলবো যে উনি মাঝখানে একটু বমি করে দিয়েছিলেন। উনার প্রস্রাব পায়খানা হয়ে গিয়েছিল। দ্যাট মিনস উনি বাথরুমে যে প্রস্রাব পায়খানা করে আসার পরে উনার স্বাভাবিক অবস্থায় আসতে আ মোটামুটি ২ ঘন্টার সময়, ২ থেকে ২.৫ ঘন্টা একটু স্বাভাবিক অবস্থায়। উনি যে সিভিয়ার কন্ডিশন এ ছিলেন। ওই ইমার্জেন্সি সিচুয়েশন টা অনেক আ মানে কষ্ট করে আমাকে মোকাবেলা করতেছে। কারণ বুঝেনই তো যে আত্মীয়, তার পরিবার-পরিজন আছে। সবাই বারবার বলছে হসপিটালে নাও, হসপিটালে নাও। কারণ হসপিটালের যে ট্রিটমেন্ট সেটা তো আমি অলরেডি বাড়িতে দিয়ে দিয়েছি। এর সাথে আমার হোমিওপ্যাথি আমি যুক্ত করেছি। কারণ আমি হসপিটালে নিলে তো আর হোমিওপ্যাথি দেওয়ার সুযোগ পাবো না। এবং আলহামদুলিল্লাহ বলবো যে অ্যাপিস দেওয়ার পরে উনার আ এই এলিভেশন গুলো আ ২ থেকে ২.৫ ঘন্টার মধ্যে অনেকটা কমে এসেছে। এবং উনি রাত্রে আলহামদুলিল্লাহ ভালো রকম ঘুমিয়েছেন। ভালো রকম ঘুমিয়েছেন। আ পরবর্তী দিনে উনি স্বাভাবিক জীবনযাপন করেছেন। বাট ওই যে পেশেন্টটাকে হসপিটালে নেওয়া হয়েছিল, তার থেকে আমার শ্বশুরকে
মৌমাছির আক্রমণ করেছিল বেশি। কিন্তু উনি কিন্তু ৫ দিন হসপিটালাইজড ছিলেন এবং তার অবস্থা কিন্তু অনেক খারাপ ছিল। আমি এই জায়গাটাই বোঝাতে চাচ্ছি যে দেখেন, যে পার্থক্যটা উনি কিন্তু ওখানে শুধুমাত্র অ্যালোপ্যাথিই ট্রিটমেন্ট নিয়েছেন, হোমিওপ্যাথি না। আর আমি এখানে অ্যালোপ্যাথি ট্রিটমেন্টটার সাথে ইমার্জেন্সি যে ট্রিটমেন্টটা সেটার সাথে হোমিওপ্যাথি যুক্ত করেছি। আলহামদুলিল্লাহ রেসপন্সটা কিন্তু ভালো পেয়েছি। অনেকেই কিন্তু বলেন যে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি একসাথে কাজ করে না বা এটা ওটা অনেকেই বলে থাকেন। বাট আমি আমার প্র্যাকটিক্যাল লাইফ বা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকেই বলব, অনেক কন্ডিশনে, অনেক কন্ডিশনে আমি দেখেছি যে ভালো। ইভেন কিছু আমি আসলে ক্যান্সারের স্পেশালিস্ট না, ক্যান্সার ট্রিটমেন্ট আমি করিই না বলতে গেলে চলে। কিন্তু আমি বেশ কিছু ক্যান্সারের পেশেন্টের ক্ষেত্রে দেখেছি, পাশাপাশি ওষুধ চালিয়ে খুব ভালো থাকে। পেশেন্ট গুলো অনেক আরাম বোধ করে। এতটুকুই বলব। আচ্ছা। এখন আমরা এই যে দেখেন ক্রনিক আর্টিকেরিয়ার মধ্যে কি বললাম? যে আ আ ফিজিক্যাল ফ্যাক্টর, কোল্ড, হিট, ডার্মোগ্রাফিক, প্রেশার, সোলার, ইডিওপ্যাথিক। কেন ইডিওপ্যাথিক কারণ থাকবে, এটাই স্বাভাবিক। আমরা আ একটু ক্লিনিক্যাল ফাইন্ডিংস এর মধ্যে যাব। যে আমরা কি পেয়েছিলাম? ওই যে দেখেন আমরা কিন্তু ডেফিনিশন এর মধ্যেই বলে দিয়েছিলাম আম স্লাইট এলিভেটেড প্যাচ, রেডনেস, সোয়েলিং, আম সিভিয়ার ইচিং, বার্নিং এগুলো হচ্ছে এর সিম্পটম। এছাড়া আর কিছু না। দেখেন লেশন টিপিক্যালি অ্যাপিয়ার ওভার দ্য কোর্স অফ মিনিট, মানে কয়েক মিনিটের মধ্যে। ইনলার্জ বাড়তে থাকে অ্যান্ড দেন ডিসঅ্যাপিয়ার উইদিন আওয়ার্স। আবার কয়েক ঘন্টার মধ্যে এটা চলেও যেতে পারে। এইটা মাথায় রাখতে হবে। তার মানে কি আপনাকে এই যে অবজারভেশন ক্ষমতা এটা মাথায় দিতে হবে। এখন এটার সাথে একটা আমাদের ঔষধের খুব বড় রকমের মিল আছে। অ্যাকোনাইট আপনি দিতে পারেন। কারণ কি হঠাৎ আসছে আবার হঠাৎ চলে যাচ্ছে। ঠিক আছে? বেলোডোনার কথা চিন্তা করতে পারেন। এটা আপনার কন্ডিশন গুলো। এখন শুধুমাত্র আর্টিকেরিয়া এসছে বলেই যে আর্টিকা ইউরেন্স দিবেন, অ্যাপিসমেল ওই মৌমাছিতে কামড় দিয়েছে বলেই অ্যাপিসমেল দিবেন। হ্যাঁ, অ্যাপিসের সিম্পটম কিন্তু থাকতে হবে। আমি কিন্তু আমার মানে শ্বশুরকে অ্যাপিস এমনি দিই নাই। কারণ উনার মধ্যে সূচ ফোটানো যে হুল ফোটানোর যে ব্যথা, এটা কিন্তু খুব স্পষ্টভাবেই বলেছেন। আমি ওর সাথে আরেকটা পেশেন্টের কথা বলব। এটা হচ্ছে আমাদের এখানের একটা কলেজের প্রভাষক। উনি উনার কর্মস্থলে যাওয়ার পথে আ উনি বাইকে যাচ্ছেন। আমি এর মধ্যেই আসলে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট এর বিষয়গুলো বা ম্যানেজমেন্ট গুলো বলছি। আমি আসলে কোনো রেয়ার মেডিসিন এ যাব না। কারণ আমি যেগুলো ব্যবহার করেছি আমি সেগুলোই আপনাদের সামনে উপস্থাপন করছি। বইয়ে আসলে অনেক কিছু থেরাপিউটিক যতগুলো বই পাবেন, আপনি সবগুলো বইতে অনেক, অনেক মেডিসিনের কথা লেখা আছে। এইটা ফেল হলে এইটা দেওয়া যায়। আমি ওইদিকে আসলে যেতে চাচ্ছি না। আ উনি উনারা ২ জন কলিগ আক্রান্ত হয়েছিলেন। আ উনি ১ম এ আসলেন। পরবর্তীতে বিকেলে আবার উনি আসলে অফিসে যাওয়ার সময় যখন সকালে এরকম হয় উনি আর অফিসে না যেয়ে মানে কলেজে না যেয়ে ব্যাক চলে আসেন। আসার পরে চেম্বারে আসলেন, দেখলাম। দেখে ওনাকে আমি লিডাম দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? আসলে ওনার ওই জায়গাটায় বেশ ফুলে গেল। আমি আমার পাশে একটা মুদিখানার দোকান আছে। ওখান থেকে বললাম যে, "আঙ্কেল আপনি একটু করেন। একটা ছোট বরফের টুকরা নিয়ে আসেন।" আ ওখানে দেওয়ার পরে উনি খুব ভালো বোধ করছিলেন। খুবই ভালো বোধ করছিলেন। উনাকে লিডাম দিলাম এবং উনি বিকালের মধ্যে কিন্তু বেশ ভালো অনুভব করছিলেন। বিকেল মানে সকালে উনাকে আমি দেখেছি প্রায় আ ১১ টার কাছাকাছি। উনি বিকেলে ভালো এবং বিকেলে উনি উনার কলিগকে নিয়ে এসছিলেন যে আরেকজন আক্রান্ত হয়েছিল। ওই ব্যক্তির অবস্থাটা খুবই খারাপ ছিল। কারণ পরের দিন আবার আ এক্সামের ডিউটি ছিল ওনাদের। মানে বোর্ড এক্সামের ডিউটি ছিল। উনি বলছে দেখেন মানে মুখ ফুলে গেছিল উনার। একেবারে ওই যে আমরা এনজয়ডিমার যেটা দেখাইলাম, ঐরকম ছবির মতো উনার চোখের নিচ পাতা ফুলে গেছিল। একেবারেই ফুলে যাওয়া। উনাকে আবার আমি অ্যাপিস দিয়েছিলাম। কারণ চোখের নিচের পাতা ফোলা, উনার সূচ ফোটানোর মতো ব্যথা ছিল এবং আরেকটা মোস্ট প্রমিনেন্ট জায়গা ছিল। সেটা হচ্ছে উনাকে ওই যে ১০ টার পরে মানে ১০ টার আগে কামড়িয়েছে, এর মধ্যে কিন্তু উনার আর প্রসাব হয়। দেখেন, এটা কিন্তু মানে মারাত্মক একটা জিনিস। উনার কিডনি ফেইল হয়ে যেত। উনাকে অ্যাপিস দেওয়ার পর আমি ঘন, ঘন খেতে বলেছিলাম। অ্যাপিস দেওয়ার পরে উনার রাত্রে প্রসাব হয়েছে এবং
আমি যতটুকু জানি সকালে উনি স্বাভাবিকভাবেই ওনার কর্মক্ষেত্রে যেতে পেরেছেন। মানে উনার একটা কথাই ছিল যে, "আমি যেন কালকে ডিউটিতে না হলে আমাকে ডিউটি চেঞ্জের জন্য হল সুপারকে বলতে হবে।" আ এরকম একটা বিষয় ছিল। তো আমি বললাম, "না দেখেন আল্লাহ ভরসা।" এই যে বিষয়গুলো আ মাথায় রেখে মানে আ যদিও বলবেন যে আসলে মৌমাছির কামড়ে তো অ্যাপিস বা লিডাম এগুলো দেওয়া হয়। ঠিক আছে? এই কন্ডিশনটা যেটা তৈরি হয় সেটা কিন্তু আর্টিকেরিয়ার মতোই বা আর্টিকেরিয়া। এইজন্যই কথাগুলো বলা হচ্ছে। তাহলে আমরা এখানে যেটা বললাম যে দেখেন এই যে আ কোর্স অফ মিনিট ইন লার্জ অ্যান্ড দেন ডিসঅ্যাপিয়ার উইদিন আওয়ার্স কয়েক ঘন্টায় চলে যায়। ইন্ডিভিজুয়াল হুইল রিয়ারলি লাস্ট লেস দ্যান গ্রেটার দ্যান 12 আওয়ার্স। এটা ইন্ডিভিজুয়াল কিছু ব্যক্তির ক্ষেত্রে এই যে হুইল যে প্যাচটা সেটা কিছু সময় বেশি থাকতে পারে। সবার ক্ষেত্রেই যে একসময় চলে যাবে তা না। ১২ ঘন্টার উপরেও কারো যেতে পারে। সারাউন্ডিংস এরিথেমা দ্য প্লেস উইথ প্রেশার ওখানে একটা চাপ বোধ হয়। ওই যে প্যাচগুলো আমরা দেখাইছিলাম ছবিতে সেগুলোর ক্ষেত্রে। আর্টিকেরিয়া মে অকার অ্যাকুট আর ক্রনিক আমরা তো অ্যাকুট ক্রনিক এর কথা বলেছি। অ্যাকুট কি হবে? আমরা এই কথা দুটো কিন্তু নিউ অনসেট আর্টিকেরিয়া লেস দ্যান 6 উইকস ৬ সপ্তাহের কমে। আর ক্রনিক এ হচ্ছে রিকারেন্ট আর্টিকেরিয়া। নিউ অনসেট আর্টিকেরিয়া লেস দ্যান 6 উইকস আর ক্রনিক এ রিকারেন্ট আর্টিকেরিয়া মোস্ট ডে গ্রেটার দ্যান 6 উইকস ৬ সপ্তাহের বেশি। আ অ্যাকুট আমরা দেখেন বারবার বলছি অ্যাকুট আর্টিকেরিয়া কিন্তু অটোমেটিক্যালি কিছু সময়ের মধ্যে রিজলভ হয়ে যায়। এটা আমরা ইন জেনারেল কথাবার্তা বললাম। দেখেন এই যে স্ট্রেস থেকে কিছু আ আমাদের আর্টিকেরিয়া হচ্ছে ফিজিক্যাল আর্টিকেরিয়ার মধ্যে। একটু ছবিগুলো খেয়াল করি তাহলে এই স্ট্রেস আর্টিকেরিয়ার থেকেই মানে স্ট্রেসের কারণে তার মানসিক যে বিষয়গুলো উদ্বিগ্নতা, উৎকণ্ঠা, হ্যাঁ? এই জায়গাগুলো থেকে যে আর্টিকেরিয়া দেখেন এই প্যাচগুলো কিন্তু ঐরকম প্যাচের মধ্যে ছিল না। এটা খুব পিম্পল টাইপের ছোট। হুম? আমাদের যে ঘামাচি হয় সেরকম। আ এরকম ক্ষেত্রে আসলে কি হয়? এইটার ক্ষেত্রে আমি একটা পেশেন্টকে আর্স দিয়ে একটু উপকার পেয়েছিলাম। মানে আর্সেনিক অ্যালবাম, আর্স বলতে আর্সেনিক অ্যালবাম। উনার মধ্যে খুব অ্যাংশাসনেস ছিল। উনি ঘন পানি খাচ্ছিলেন। মানে পানি খাচ্ছিলেন বলতে কি চেম্বারে এসেও প্রায় ৩-৪ বার পানি খেয়েছেন এবং পানিটা খুবই অল্প। উনার ওয়াইফ বলছে যে উনার অস্থিরতা প্রচুর ছিল। আ মৃত্যু ভয় ছিল। মানে আর্সেনিকের টোটাল সিম্পটম গুলোই আমি যেন পেয়েছিলাম। উনাকে আর্সেনিক দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এরকম প্যাচগুলো চলে গেছে। আমি আ এটা অনেক আগে। এই কেসগুলো যে একেবারে খুব রিকারেন্ট আসে তা কিন্তু না। মানে সরি খুব রিপিটেড আসে আমার কাছে তা না। হয়তোবা কখনো এসেছে সেই জায়গাগুলোই আসলে একটু মনে করেছি খাতাগুলো দেখে, হ্যাঁ? সেই জায়গাগুলো বলার চেষ্টা করছি। আ প্রেশার দেখেন একটু এই যে অনেক সময় আ দেখেন এখানে হাতের ৫ আঙ্গুল, হ্যাঁ? মানে যে আমরা গালে থাপ্পড় দিই না? থাপ্পড়টা একটু জোরে হলে কিন্তু গালে দাগ বসে যায়। একটু খেয়াল করে দেখবেন। ঠিক আছে? ফিজিক্যালি যে প্রেশার থেকে এটাও কিন্তু সেই থাপ্পড়েরই দাগ। ঠিক আছে? গালে কিন্তু এরকম প্রেশার হয়ে যাচ্ছে। তাহলে লার্জ পেইনফুল অর ইচি রেড সোয়েলিং এট সাইট অফ প্রেশার, সোল, palms, wrist lasting 24 hours or more, application of pressure, prepeduncular or skin producing red swelling after an latent period of 1 to 4 hours. মানে প্রেশারের কারণ সোজা কথা আমি ওই যে কথাটা ১ম এই বললাম চড় দিয়েছেন কাউতে মানে কাউকে রাগ করে দেখবেন যে উনার গালে দাগ বসে গেছে বা পিঠে থাপ্পড় দিয়েছেন। আমাদের কৃষি বিজ্ঞানের স্যার ছিলেন মানে মে আমাদের বিএসসি স্যার ছিলেন, হ্যাঁ? উনি কৃষি ক্লাস নিতেন সাধারণত। উম আমরা আসলে কৃষি বিজ্ঞান তো পাই নাই। তো স্যার বেশ গল্প করতেন। তো একদিন স্যারের ওই সেই মানে স্যার আবার ব্যবসাও করতেন। তো স্যার বলছেন যে, আমার পিছন থেকে আমার এক বন্ধু এসে মানে এমন জোরে থাপ্পড় দিয়েছে, দিয়ে বলছে যে, "দোস্ত লুঙ্গির দাম কত?" ঠিক আছে? তা এই থাপ্পড়ের এই যে আঙ্গুলগুলো দেখে আসলে এটাই মনে হচ্ছে। তো এই জাতীয় জায়গাগুলো থেকেও কিন্তু আমরা এটাও আর্টিকেরিয়ার মধ্যেই বা অ্যালার্জিক রিঅ্যাকশন যাই হাইপার সেনসিটিভ রিঅ্যাকশন যেগুলোই বলেন, বলে। একটু খেয়াল করেন এই যে ডার্মোগ্রাফিক আর্টিকেরি এগুলো আমরা বেশ এইটা পাওয়া আঁচড়ানো, আঁচড়িয়ে দেওয়া, হ্যাঁ?
আপনি ইন কেস যাদের অ্যালার্জিক রিঅ্যাকশনটা বেশি, সেনসিটিভনেস বেশি, তাদের কিন্তু এরকম অবস্থাগুলো পাবেন যে চুলকিয়েছে, চুলকানোর ফলে নখের দাগ হয়ে গেছে বা আঁচড় দিয়েছে কোনো কিছুতে, সেটার ফলে এরকম হয়েছে। এখন আসলে এগুলোতে কি হয়? অনেক ক্ষেত্রে হয়তোবা প্রশ্ন হতে পারে যে আমরা আ যেমন আমাদের উপস্থাপক বলেছেন যে প্যাথোফিজিওলজি। আসলে প্যাথোফিজিওলজিটা আমি একটু এড়িয়ে যেতে চাই এই কারণেই যে এই প্যাথোফিজিওলজির কিছু বিষয় আছে যেগুলো বোঝাতে গেলে ফিজিওলজির অনেক টার্ম গুলো রিসেপ্টর আম গুলো বলার দরকার পড়ে। ঠিক আছে? এখন আমি জানি না যে এখানে যারা আছেন তারা অবশ্যই আমার থেকে অনেক অভিজ্ঞ। আমার থেকে অনেক জানাল মানুষ আছেন। বিধায় তাদের সামনে কথা বলার মানে স্পর্ধা আমি দেখাচ্ছি না। আবার হোমিওপ্যাথি জগতের মানে আমি একটু বলি এই কারণে যে হোমিওপ্যাথি জগতে ইন জেনারেল আমাদের দেশের কথা বলব যে সবাই যে একই এরকম তা না। কিন্তু এই প্যাথোফিজিওলজি বোঝার মতো মানুষ কিন্তু আমরা খুব কম আছি। কারণ আমাদের ওই ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি জায়গাগুলো কিন্তু আমরা খুব বেশি পড়ে আসিনি। আমাদের ডিপ্লোমা লেভেলে তো পড়ানোই হয় না। গ্র্যাজুয়েশন লেভেলের অবস্থাও যে খুব ভালো আমি সেটা বলব না। কারণ এমবিবিএস এ যেভাবে বায়োকেমিস্ট্রি পড়ানো হয়, কিছু মনে করেন না। এমবিবিএস এ যেভাবে বায়োকেমিস্ট্রি পড়ানো হয়, আ আমাদেরকে কিন্তু সেই বায়োকেমিস্ট্রি পড়ানো হয় না। আমাদের বায়োকেমিস্ট্রিটা ফিজিওলজির মধ্যে ছিল। এখনকার সিলেবাস আমি জানি না। আ কিন্তু এই মেডিকেল সায়েন্স এ যদি আপনি বায়োকেমিস্ট্রি না বুঝেন, তাহলে কিন্তু আসলে বোঝাটা খুব কঠিন। বিশেষ করে এই প্যাথোফিজিওলজি। ইভেন ওই যে ড্রাগ অ্যাকশন গুলো দেখবেন যে বার্নেটের ম্যাথমেটিকার মধ্যে আ ড্রাগের আমাদের ওষুধগুলো কিভাবে কাজ করে, ফিজিওলজিক্যাল অ্যাকশন সেটা কিন্তু দেওয়া আছে। ইভেন আমরা এসকে দুবের বই সহ প্যাটেলের বইয়ে কিন্তু আপনার প্যাথোজেনেসিস দেওয়া প্যাথোজেনেসিস মানে কিভাবে ও রোগ তৈরি করছে ওই ওষুধটা সেটা কিন্তু দেওয়া আছে। এখন এগুলো বুঝতে গেলে আমাদের কিন্তু ওই বায়োকেমিস্ট্রি বুঝতে হবে। এখানে একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন যে এগুলো তৈরি হয় মানে আমাদের এই অ্যালার্জিক রিঅ্যাকশন গুলোর ক্ষেত্রে আমাদের একটা ইমিউনোগ্লোবিন আছে। ইমিউনোগ্লোবিন ই আপনারা সকলেই জানেন এই নামটা। ঠিক আছে? আ এইটা ২ টো বিষয় আছে। ইমিউনোগ্লোবিন আর্টিকেরিয়া একটা আছে আর নন লজিক্যাল আর্টিকেরিয়া আছে, হ্যাঁ? এই প্যাথোলজির ক্ষেত্রে ২ টো বিষয়। একটা ডিপেন্ড করে IgE র আ বাইন্ড এ, আরেকটা ডিপেন্ড করে হচ্ছে আপনার সেটাতে ডিপেন্ড করে না। নন ইমিউনোলজিক আর্টিকেরিয়াতে আসলে এই IgE র যে রিসেপ্টর এটার মানে বাইন্ডিং টা ডিপেন্ডেবল না। এটা মাথায়। এখন ওখানে দেখেন ওই যে হিস্টামিন আপনারা সকলে অ্যান্টিহিস্টামিন তো সকলেই নাম শুনেছেন। হিস্টামিন বাইন্ড করে H1 এবং H2 রিসেপ্টরের সাথে। সেটা করলে কি হয়? আ ওই যে আমরা বলি ওই যে ভাস্কুলার রিঅ্যাকশন, সেই ভাস্কুলার রিঅ্যাকশন এর ডাইলেটেশন হয়, ভেনাস কনস্ট্রিকশন হয় এবং ক্যাপিলারির যে পারমেবিলিটি টা এটা ইনক্রিজ হয়, বেড়ে যায়। যখন বেড়ে যায় তখন কি হবে? ওই ভাস্কুলার বা ক্যাপিলারি পারমিয়াবিলিটি বেড়ে গেলে ওখানে রক্তের মতো অবস্থা। যার জন্য ওই যে লাল হচ্ছে। আমরা ছবিতে দেখতে পাচ্ছেন যে লাল হয়ে আছে। একটু খেয়াল করে দেখেন। এই যে দেখছেন? এই যে ভাস্কুলার পারমিয়াবিলিটি গুলো হয়েছে। ওরা কি করে? অ্যালোপ্যাথি ওষুধ কি হচ্ছে অ্যান্টি হিস্টামিন। ওখানে যে হিস্টামিন সিক্রেশন এখানে মাস্ট সেল এর একটা বিষয় আছে। ওরা ওইটাকে মানে ব্লক করে দিচ্ছে। ব্লক করে দিলে ওই হিস্টামিনটা সিক্রেশন হচ্ছে না, রিসেপ্টর বাইন্ড হচ্ছে না, এটা ঠিক হয়ে যাচ্ছে। আমি একেবারে ছোট জায়গা থেকে বললাম, হ্যাঁ? ফিজিক্যাল আর্টিকেরিয়াতে দেখেন গ্রাফ মানে তো আপনার মানচিত্রের মতো। এই যে মানচিত্রের মতো হয়, হ্যাঁ? এজন্যই এরকম অবস্থা তৈরি হয়। এটা হচ্ছে কনট্যাক্ট আর্টিকেরিয়া। কন্ট্যাক্ট আর্টিকেরিয়া অনেক সময় বিভিন্ন পদার্থের সংস্পর্শে আসলে সে মনে করেন যে একটা রাবার জাতীয় পদার্থ বা প্লাস্টিক জাতীয় পদার্থ এই জাতীয় পদার্থগুলোর সংস্পর্শে আসলে অনেক সময় এরকম আর্টিকেরিয়ার সিম্পটম ডেভেলপ করে। আচ্ছা, আর্টিকেরিয়াল ভাস্কুলার আমরা ট্রিটমেন্ট এর মধ্যেই বলার চেষ্টা করেছি। খুব কমন কিছু ঔষুধ বলেছি। আ কারণ আহ আমি তো ১ম এই বললাম যে আমি আসলে ওই বইয়ে অনেক ওষুধগুলো উল্লেখ আছে, হ্যাঁ?
সেগুলো আসলে বলতে আমিও খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি না। কারণ অনেক রেয়ার মেডিসিন আছে। রেয়ার মেডিসিন বেশ কিছু আ আছে যেগুলো আর্টিকেরিয়াতে ব্যবহার হয়। আ আমি আসলে জীবনেও ইউজ করিনি। আমি যেগুলো দিয়ে আসলে পেশেন্টকে ভালো করার চেষ্টা করেছি, সেই জায়গাগুলো আসলে বলার চেষ্টা করেছি। আহ ধন্যবাদ সকলকে। আ ক্লাসে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।